বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 7। কাহিনী শুরুতেই প্রথমে দেখা যায় যে লিউশি তীরবিদ্ধ হয়েছে। রাজা ঝ্যাং তার দিকে কটমট করে তাকিয়ে থাকার পর তার সাথে লড়তে এসেছে। দুজনের মধ্যে ভালো মতো যুদ্ধ চলছে। এখানে লিউশি রাজা ঝ্যাং এর হাত ধরে নেয়, তার হাত থেকে অস্ত্রটাও ফেলে দেয়। লিউশি জানতে চায় ঝ্যাং এর থেকে তাহলে সে তাকে সত্যি মারতে চেয়েছিল। জানে এইসব তার জন্যই হয়েছে, সেই দায়ী। লিউশি বলে রাজা ঝ্যাংকে, তাহলে ঝ্যাং তার হার মেনে নিচ্ছে না কেন? ঝ্যাং বলে যতক্ষণ সে বেঁচে আছে কখনোই মারবে না, তার ক্ষমতা থাকলে তাকে মেরে দিক। এর চায় অবস্থা খারাপ হতে দেখে হুইসেল বাজার। বাইরে দাঁড়িয়ে থাকা কমান্ডার সু আর তার লোকেরা ভেতরে চলে আসে। সেই রাজা ঝ্যাংকে সেফ চায়ের উপর ছুঁড়ে ফেলে দেয়। গ্র্যান্ড চ্যান্সেলর লিউচি নিজের বুকে বিঁধে থাকা তীরটা বের করে দেয়, এক হাঁচকা টানে। কমান্ডার সু তাদের হুঙ্কার দেয় যে তার সাথে লড়তে। কমান্ডার সু তার দলবল আর লিউশি লড়তে শুরু করে। এদিকে দেখায় সুফাং, ইউংফু এবং জিনফেং কিংচি প্যালেসের বাইরে উপস্থিত হয়ে গেছে। বলতে থাকছে সে তার শাশুড়ির সাথে কথা বলতে এত ব্যস্ত হয়ে গেছিল, জিনফেং তাকে মনে করিয়ে দেয়নি কেন যে সূর্যাস্ত যেতে চলেছে। জামাই তো ইনভাইট করেছিল এই কিংচি প্যালেসে স্প্রিং এ স্নান করার জন্য। ফেং বলে এমন কিছু বেশি দেরি হয়নি, তাকে চিন্তা করতে হবে না। আগে থেকে জিনফেং জানতে চায় যে এটাই তো কিংচি প্যালেস, এখানে তো আশেপাশে কোনো লোক দেখা যাচ্ছে না। ফং বলে হয়তো দুজন ম্যাডাম আসছে ভেবে মহারাজ বাকি সবাইকে না করে দিয়েছে। ফু বলে তার জামাই কত বুঝদার, ভালোই করেছে। চাকর বাকররা দেখে তাদের হাঁটু গেড়ে বসে পড়ে, সে একটু বেশি অসহজ বোধ করে। ওর তারা তিনজন ভেতরে যায়। ভেতরে গিয়ে তারা ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এদিকে সবাই ঘায়েল হয়ে পড়ে আছে। ফিং প্রথমে কমান্ডার সু এর কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, সে ঘায়েল কেন। কমান্ডার সু জিনফিংকে জানায় যে মহারাজকে দেখতে। এর কাছে গিয়ে জিনফিং জিজ্ঞেস করে সে ঘায়েল কি করে হলো, রক্তপাতি বা হচ্ছে কি করে। প্রধানমন্ত্রী লিউশি তখন সামনে এসে বলে তার এমন কিছুই হয়নি, শুধু শোল্ডার ডিসলোকেট হয়েছে। রক্তটা সেটা হলো লিউশির। ফিং লিউশিকে দেখে জানতে চায় তারই বা রক্তপাত কেন হচ্ছে, এখানে তাদের সবার উপরে কি হত্যাকারীরা আক্রমণ করেছিল। ঝ্যাং জানায় না, তার ক্রসবোধারীরা আক্রমণ করেছে। কথাটা বলেই চিৎকার করে বলে যে লিউশিকে মেরে ফেলো। ফিং এর মা ইউংফু ভয়ে লিউশির সামনে দাঁড়িয়ে পড়ে। লিউশি বলে রাজা ঝ্যাংকে বেশি চিন্তা করতে হবে না, যথেষ্ট হয়েছে। তার ধনুর্ধারীদের খেয়াল রেখেছে। লিউশির লোক অনেক আগেই তাদের ধরাশায়ী করে দিয়েছে। যেই ব্যক্তিটা গুলতি দিয়ে টিপ করে করে মারছিল সে ধনুর্ধরদেরও ধরাশায়ী করেছে। লিউশি জানায় রাজা ঝ্যাংকে সে আবার ব্যর্থ হয়ে গেল, কিছুতেই মারতে পারলো না লিউশিকে। ফিং বলে তারা দুজনের মধ্যে মারামারি করছিল। ফিং এর মা ইউংফু কিছুটা বুঝতে পেরে সে আর রাজা ঝ্যাংকে বলে তারা কি দুজন 3-4 বছরের বাচ্চা দুজনে, যদি সমস্যা হয়ে থাকে হিংসা প্রয়োগ না করে কথা তো বলতেই পারে বসে। তারপর সে সেখানের একজন গার্ডকে দেখে যার হাত পা ঠিক আছে। উনি সেখানে রাজার অ্যাটেন্ডার সুয়ান উপস্থিত হয়। কুংফু বলে যে লিউশি আর রাজা ঝ্যাং এর ট্রিটমেন্ট করতে, যে ঘায়েল হয়েছে তাদের খেয়াল রাখতে। জিনফেংকে বলে চিন্তা না করতে, তার সাথে গরম ঝর্ণার জলে যেয়ে স্নান করতে। এই ব্যাপারটা শ্বশুর আর জামাইকে বুঝে নিতে দিতে। ইউনফু আর একবার মনে করিয়ে দেয় লিউশিকে যে তার মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের সাথে সে ভোজন অর্থাৎ ডিনারের কাজ আছে। সেও ইউংফুর কথা মাথা নাড়িয়ে সহমত জানায়, তার মনে আছে। পর তারা সেখান থেকে চলে যায়। দেখায় লিউশি আর রাজা ঝ্যাংকে একটা ঘরে আনা হয়েছে মেরামত করার জন্য। তার অ্যাটেন্ডার সুয়ানকে ডাকছে যে সে যেন রাজকীয় চিকিৎসক ইউনশেকে ডেকে দেয়। সে তাকে থামাতে বলে আর বলে সকলকে লিউশিকে মারার পরিকল্পনা জানাতে চায়। বিষয়টা যদি লিউশির অধীনস্থ লোকেরা জেনে যায় কিন্তু এখানে রাজারই সমস্যা হবে। তখন সুয়ানকে বারণ করে দেয়। তারপর লিউশি রাজা ঝ্যাং এর হাত ধরে তার শোল্ডার লোকেশন ঠিক করে। ঝ্যাং এতে চিৎকার করে উঠলে লিউশি বলায় সে একটু ব্যথা সহ্য করতে পারে না, লিউশিকে মারতে এসেছিল। সে জানা ঝ্যাংকে সে যদি ঠিক মতো কোনো কাজ না করতে পারে তাহলে এই বোকা বোকা কাজগুলো করা তার বন্ধ করা উচিত। রাজা ঝ্যাং যদি তীরের ওপর বিষ লাগাতো তাহলে হয়তো এতক্ষণে লিউশি মরে যেতে পারতো। সে জানা ঝ্যাংকে যে রাজা ঝ্যাং আবার ব্যর্থ হলো তাকে মারতে। বলে লিউশি যদি সব বুঝেই থাকে তাহলে ঝ্যাংকে সে মেরে ফেলছে না কেন। সে বলে যতটা সে ভাবছে ততটা সহজ বিষয় নয়। সে বলে সে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছে তাকে, যার যদি এরকম হয় যে এমন মানুষকে সে ঘৃণা করে যাকে সে মারতে পারছে না, তার এটা বুঝে যাওয়া উচিত যে তার সাথে সৌহার্দ্য পূর্বক ব্যবহার করা উচিত, কারণ এভাবে রাজা মহারাজ বেঁচে থাকতে পারবে প্রাণে। দেখা ইউংফু এবং জিনফেং গরম ঝর্ণার জল স্নানাগারে কথা বলছে। ইউংফু বলছে তাদের জিয়ানপা গ্রামে এরকম নেই, তাজমহলের সব থেকে ভালো জায়গা এটাই তার লেগেছে। জিনফেং তখনও লিউশি আর রাজা ঝ্যাংয়ের সেই কার্যকলাপ ভেবে নিলে সে তার মাকে বলতে থাকে তাদের সাহস কি করে হলো তাকে ধোকা দেওয়ার। ঝ্যাং এখানে জিনফেংকে ব্যবহার করেছে, গরম ঝর্ণার জলে স্নানে আমন্ত্রণ দিয়ে তাকে তার বাবাকে মারতে চেয়েছিল। জিনফেং এর মা ইউংফু বলে এই বিষয় নিয়ে সে এখনো ভেবে যাচ্ছে। মেয়েকে বলে যে জীবনে এমন অনেক সময় আসে যখন তাদের চোখ বন্ধ করে নিতে হয়, তাদের মধ্যে সমস্যা তাদের উপরই ছেড়ে দিতে হয়, কি করে তারা নিজেদের সাহায্য করবে। জিনফেং বলে এখানে তার ঝ্যাং কি করে তাকে এভাবে ধোকা দিতে পারে, সে তার বাবাকে মেরে ফেলতে চেয়েছিল একজন মার্ডারার, তাকে কি করে ক্ষমা করবে। এই সব বিষয়ে যদি জিনফেং ছেড়েও দেয় তাহলে জিনফেংকে ব্যবহার করার তার ডুয়ান ঝ্যাং এর কখনোই উচিত
হয়নি। ইউফো এখানে জিনফেংকে বলে যে অন্যভাবে ভেবে দেখতে। তার পিতা এবং পতি দুজনেই সত্য, দুজনের কাছে এই জিনফেং খুবই গুরুত্বপূর্ণ। তার পতি অর্থাৎ তার ডুয়ানিউন ঝ্যাং ভালোবেসে ফেলেছে জিনফেংকে, আর যে তার শত্রুর মেয়ে। এদিকে দেখায় সবাই রাত্রি ভোজে বসেছে। প্রিন্স ডাওগার গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি থেকে জানতে চাইছে যে তাদের হট স্প্রিং কেমন লেগেছে। লিউসি জানায় খুবই ভালো, বিশেষ বন্দোবস্ত ছিল। কেমন ব্যবস্থা ছিল সেই বিষয়ে তাহলে ডিটেলস বলতে হবে এমপ্রেস ডাওগারকে। এমপ্রেস ডাওগার রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চাইলে ঝ্যাং জানায় তাদের দুজনের মধ্যে অর্থাৎ শ্বশুর আর জামাইয়ের মধ্যে ভালো কথাবার্তা হয়েছে। এমপ্রেস ডাওগার তাদের কথা শুনে খুব খুশি হয়ে যায় যে গ্র্যান্ড চ্যান্সেলর এবং রাজার মধ্যে সম্পর্ক ঠিক হচ্ছে। খুশি হয়ে কনসার্ট ডাওগারকে বলতে যাক এখন তার খুব খুশির সময়, শ্বশুর আর জামাইয়ের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। তাদের রানী জিনফেং ও প্রতিষ্ঠিত আর শালীন হয়ে গেছে, যার রানীর কাপেলটাও খুব সুন্দর লাগে। তাদের করছে খুব তাড়াতাড়ি তারা নাতি নাতির মুখ দেখতে পাবে। ডাওগার জানায় নিশ্চয়ই এটা তাদের এখন খুশির সময় শুরু হচ্ছে। ইউংফু বলে বসে যে তারা একেবারে নববিবাহিত দম্পতি, বিষয়টা তাদের সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি প্রকৃতির নিয়মে তাই হয় তো তাই হবে ভবিষ্যতে। ডাওগার বলে হ্যাঁ এখনো তাদের সময় আছে হাতে অনেক, বিষয়টা সময়ের উপরেই তারা ছেড়ে দিচ্ছে। ঝ্যাং এখানে প্রত্যেকবার প্লেট থেকে কিছু নিতে গেলে জিনফেং মধ্যে নিজের চপস্টিক দিয়ে বারবার আঘাত করে এই খাবারটা নিয়ে নেয়। এখানে সে নিজের ওপর অ্যাটেনশনটা নিতে চায়। বিষয়টা এখানে সেখানে উপস্থিত সকলে বুঝতে পারে। ফেং বলে এমপ্রেস ডাওগারকে যে এতক্ষণ চুপ থাকার পর সে কিছু বলতে চায়। রাজা ঝ্যাং এখানে এমপ্রেস ডাওগারের কে বলে ফেং এর হয়তো এই পরিমাণ খাবার পছন্দ হয়নি, তার আরো খাবার চাই। ফেং জানায় যে সে ওয়াশরুম যেতে চায় রাজা ঝ্যাংকে নিয়ে। বলে যে ওয়াশরুমে সে তার সাথে কি করবে। ফেং ঝ্যাং এর হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। এমপ্রেস ডাওগার এখানে কনসার্ট ডাওগারকে জিজ্ঞেস করে একসাথে তারা বাথরুমে কেন গেল। তো এখানে দুই রানীকে বলে তারা খুবই লাভেবল আর অ্যাফেকশনের, তাই হয়তো গেছে, তাই পারে বিবাহিতদের কোনো প্রয়োজন। দেখায় ঝ্যান আর জিনফেং মহলের যেই জায়গাতেই যেখানে যেতে থাকে সেখানে কেউ না কেউ এসে উপস্থিত হতে থাকে তাদের সামনে। দ্বিতীয় জায়গায় উপস্থিত হলে সেখানে জিনফেং এর দেও ওয়ানিউন চং এসে উপস্থিত হয়। জানতে চায় তারা সেখানে কি করছে। তারা দুজনেই তাকে গেট লস্ট বলে। পর ঝ্যাং আর জিনফেং অন্য জায়গায় গিয়ে কথা বলতে শুরু করে। ফেং বলে রাজা ঝ্যাংকে এবার তাকে সব পরিষ্কার করে জানাতে। ঝ্যাং তাকে বলে যে কিংচি প্যালেসের ঘটনা যেন সে কাউকে না জানায়। ফেং বলে ব্যাস এইটুকুই, আর কিছু বলতে চায় না সে। ফেং জানতে চায় ঝ্যাং এর থেকে আজকে যে ঘটনাটা কিংচি প্যালেসে হয়েছে সর্বদা কি সেই প্ল্যানই করে রেখেছিল রাজা ঝ্যাং। ঝ্যাং জানে এটা যদি আজও না হতো তাহলে ভবিষ্যতে কোনো না কোনো দিন হতো। রাজা ঝ্যাং সেটাই করে যেটা সে ভাবে। দুঃখের বিষয় যে জিনফেং এইসবের কিছুই বুঝবে না। ফেং জানায় যে তার বাবা লিউসি আর মহারাজ ঝ্যাং এর মধ্যে কি ঝামেলা চলছে সেই বিষয়ে সে জানেন। এই বিষয়ে সে পরোয়াও করে না, কিন্তু রাজার কখনোই উচিত হয়নি জিনফেংকে ধোকা দেওয়া, তাকে তার পরিকল্পনার জন্য ব্যবহার করার। ফেং বলে তাহলে ঝ্যাং এতদিন তাকে যা যা বলে এসছে সবই মিথ্যা। জিনফেং এর সামনে দুর্বল সাজা মিথ্যে। প্রদর্শন মন্ডলী জিনফেং এর জন্য রেখেছে রাজমহলে সেই কথাটা মিথ্যে। হট স্প্রিং এ রাজকে স্নানের ঘটনা সেটাও মিথ্যে। ফেং বুঝতে পারছে এখানে রাজা ঝ্যাং এর অবস্থাটা অনেকটা গল্পের চরিত্রের মতো হয়ে গেছে। চরিত্র তার শত্রুর মেয়ের প্রেমে পড়ে গেছে। শত্রু মেয়েকে সে কোনোভাবে হার্ম করতে পারছেন, সে তাকে ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছে, তার শত্রুকে পথ থেকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। ফেং বলে সে এত কিছু ভাবার পর ভাবছে ঝ্যাংকে সে ক্ষমা করে দেবে। ঝ্যাংকে ও জিনফেং এর কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন পর্যন্ত যা যা ব্যবহার করে এসছে তার জন্য, যা মিথ্যে কথা বলেছে আর যা যা লুকিয়ে রেখেছে সেগুলো সবকিছু পরিষ্কার করতে হবে জিনফেং এর সামনে। কথাগুলো শুনে ঝ্যাং প্রথমে হাসে, বলে সে কখনোই ভাবে না, চিন্তিত নয় যে জিনফেং তাকে ক্ষমা করবে কিনা। জিনফেং জানায় রাজা ঝ্যাংকে যে তার মতো কন্যা পত্নী রূপে রাজা ঝ্যাং রংহাও সাম্রাজ্যে কোথাও পাবে না। এখানে সে তার পিতাকে হত্যা করার দোষও রাজা ঝ্যাং এর উপর দিচ্ছে না। এখন সে জিনফেং এর কাছে ক্ষমা চাইতে পারবে না কেন। রাজা ঝ্যাং বলে এখানে সে জানে না যে ঝ্যাং কিভাবে বড় হয়েছে, কিভাবে এই সময়গুলো পার করে এসেছে, ক্ষমা চাইতে যাবেই বা কেন। সে কখনোই মনে করে না সে কারোর কাছে ক্ষমা চাইবে। জিনফেং বলে রাজা ঝ্যাং এখানে হেরে যাওয়া কারণের মতো ব্যবহার করছে। যদি এতটাই কনফিডেন্ট হয়ে থাকে তাহলে কিংচি প্যালেসে যেই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বাকি সকলকে সে কেন জানাচ্ছে না। জিনফেং জানায় যে রাজা ঝ্যাং তার ভুল স্বীকার করে না, মিথ্যে কথা বলে ক্ষমাও চায় না। এখানে কেন এরকম মানুষ। জিনফেং এখানে তার ডুয়ানিউন ঝ্যাংকে বলে ভাবতো তার বাবা লিউসি একজন খারাপ মানুষ, কারণ সে সবাইকে তার ক্ষমতা দিয়ে প্রভাবিত করতে ঝ্যাংকে এখানে বুলি করে। এখন সে বুঝতে পারছে যে ঝ্যাং এর সাথে যা করেছে ঠিক করেছে। লিউসি যদি ঝ্যাং এর সাথে এরকম ব্যবহার না করতো ছোটবেলা থেকে তাহলে ঝ্যাং হয়তো বড় হয়ে একজন বেকার শাসকে পরিণত হতো। কথাটা শুনে ঝ্যাং রেগে যায়। ঝ্যাং বলে জিনফেংকে তার সাহস কি করে হলো তাকে বেকার শাসক বলা। ফেং বলে কেন বলবে না, সে সত্যি কথা বলেছে। ঝ্যাং বলে ঠিক আছে সেই কথাটা মেনে নি। এটা কি জানে যে তার বাবা লিউসি তাকে মিথ্যে কথা বলে আসছে, প্রথম থেকেই ঠকিয়ে আসছে। সেও জিনফেং এর কাছে সাধু পুরুষ কোনোভাবেই না। ঝ্যাং
জিনফেংকে সব সত্যি কথা বলে দেয়। এর আগে থেকে কোনোভাবেই জিনফেংকে সে চিনত না। এই চিঠিগুলো আদান প্রদান করেছে সেগুলো রাজা ঝ্যাং কখনোই লেখে কিছুই তার বাবার সেট আপ ছিল। ফেং বলে এখানে রাজা ঝ্যাং মিথ্যে কথা বলছে কারণ সে তখন খুবই অসুস্থ ছিল। ঝ্যাং জানা এই কথাটা সে জিনফেংকে মিথ্যে কথা বলেছিল। সে ভেবেছিল সে একজন ট্রাভেল মেকার। এই কথাগুলো জানতে পারল সেই থেকে পিছু ছাড়ানো যে পরিকল্পনা ঝ্যাং করেছে জিনিসগুলো হয়তো জিনফেং বরবাদ করে দেবে। ফেং বলে তাহলে রাজা ঝ্যাং এখন জিনফেংকে সব সত্যি কথা কেনই বা বলবে, এটা কেনই বা মানবে যে জিনফেংকে সে এখনো মিথ্যে কথা বলছে না। ঝ্যাং বলে যা হয়েছে সব জিনফেং এর চোখের সামনে হয়েছে আর সব ঘটনা সবাই জেনে গেছে, এখন মিথ্যে কথা বলার কোনো প্রয়োজনই নেই তার। ফেং বলছে ব্যাপারটা কি এখন এরকম দাঁড়িয়েছে যে রাজা ঝ্যাং অন্য কারোর প্রেমে পড়েছে এখন। জিনফেংকে বলে যে এখানে জিনফেংকে সে নিরাশ করছে, তার খুব খারাপ লাগছে। সে সদা সর্বদা একজন সৌম্য শালীন প্রতিষ্ঠিত ভালো সুন্দর মেয়ে এসেছে এবং পছন্দ করে এসেছে, কখনোই জিনফেং এর মতো ভবঘুরো অশালীন মেয়ে চায়নি। জিনফেং এখানে রাজা ঝ্যাং এর কথায় ভীষণ কষ্ট পায়। রাজা ঝ্যাং এখানে জিনফেংকে একটা টোকেন দিয়ে বলে যে সে যদি বিশ্বাস না করে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসির বাড়ি গিয়ে স্বয়ং সে সবকিছু যাঁচ করে দেখে আসতে পারে। ফেং সেই টোকেনটা নিয়ে চলে লিউসির বাড়ির পথে। ফেং মহল থেকে বেরোনোর সময় একজন অঙ্গরক্ষককে বলে মহল থেকে বেরোতে চায় তার জন্য একটা ঘোড়ার গাড়ি আনতে। সে বলে তাকে ঘোড়া আনতে হবে। প্রধানমন্ত্রী লিউসির ঘোড়ার গাড়ি করে সে এখান থেকে চলে যাবে। এটা মহলের সামনেই দাঁড়িয়ে আছে। এদিকে দেখায় রাত্রি ভোজনে সবাই কথা বলছে। প্রেস ডাউগার জানতে চায় যে এতক্ষণ সময় হয়ে গেল তারা আসছে না কেন। লিউসি জানায় তাদের হয়তো কথা বলার কোনো বিষয় আছে। প্রেস ডাউগার বলে বাথরুমে কেন কথা বলবে তারা। ফু বলে নবদম্পতি হয়তো কোনো সিক্রেট বিষয়ে কথা বলতে, বিশেষ কিছু কথা বলা থাকতেই পারে। প্রেস ডাউগার বলে আচ্ছা ঠিক আছে তাদের সময় তারা নিক। তো ডাউগার এমপ্রেস ডাউগারকে বলে বেশি চিন্তা করতে হবে না, তারা তাদের মতো থাক। তখনই সেখানে রাজা ঝ্যাং উপস্থিত হয়ে যায়। প্রেস ডাউগার ঝ্যাং এর কাছে জানতে চায় যে জিনফেং তার সাথে আসেনি কেন। ঝ্যাং জানায় জিনফেং এর শরীরটা ভালো লাগছে না তাই সে আরাম করতে চলে গেছে। তো হট স্প্রিং এ স্নান করার সময় তার একটু ঠান্ডা লেগে গেছে। লিউসি বলে ঠিক আছে তাদের এখন খুব এখানে রাতও হয়ে গেছে, সারা দিনের পর সবাই খুব ক্লান্ত। এখানে লিউসি এবং তার পত্নী ইউংফু তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য পারমিশন চাইছে। প্রেস ডাউগার বলে ঠিক আছে সবাই সারা দিনের পর ক্লান্ত, দুই রানীও আর কখনোই লিউসি আর ইউংফুকে বাধা দেবে না। লিউসি মহলের গেটের সামনে এসে দেখতে পায় না তার ঘোড়ার গাড়ি নেই। সেখানে উপস্থিত অঙ্গরক্ষকদের কাছে জানতে চাইলে তার ঘোড়ার গাড়ি কোথায়। অঙ্গরক্ষক জানায় যে মহারানী জিনফেং তার ঘোড়ার গাড়ি নিয়ে তার বাড়ি গেছে। অঙ্গরক্ষক জানায় যে সে চাইলে সেই জন্য নতুন ঘোড়ার গাড়ি আনার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লিউসি তার সাথে থাকা অ্যাটেন্ডার ইউকে বলে যে ইউকে তার ঘোড়া এনে দিতে তাহলেই হবে। অঙ্গরক্ষককে বলে তার ঘোড়ার গাড়ি প্রয়োজন নেই। লিউসি ইউংফুকে বলে তার সাথে চলতে। বলে আত্মীয় ভোজ সমারোহ শেষ, তার মেয়ের শ্বশুর বাড়ির সাথে দেখাশোনাও শেষ। লিউসি এখানে ইউংফুকে জোর করে তুলে এনেছে, পারপাসে সে সবকিছু শেষ। এখন ইউংফু নিজের গ্রাম জিয়াংপাই ফিরে যাবে, তবে সে লিউসির সাথে যাবে না। লিউসি জানে ইউংফুকে যে সে যখন তাকে বলেছিল সমারোহে আসার জন্য তখন সে রাজি হয়েছিল, তারা এই কথাটাতে ক্লিক করেছিল। তাহলে এখন কি করে বলতে পারে যে লিউসি জবরদস্তি করেছিল ফুর সাথে। ফু জানায় লিউসিকে যে সে খুব ভালো অ্যাক্টিং করতে পারে। এদের মধ্যে ডিলও হয়েছিল ভোজ সমারোহ হওয়া পর্যন্ত। সমারোহ শেষ, তাদের ডিল শেষ। সে বলে যে অনেক রাত হয়ে গেছে, অন্তত সকাল হওয়া অবধি সে অপেক্ষা করতেই পারে। ফু ভেবে বলে হ্যাঁ রাতে পথ চলাটা অসুবিধাজনক। এখানে লিউসি একটু মজা নিতে থাকে ইউংফু। সেখানে ইউংফুর কোমর জড়িয়ে ধরে। ফু জানতে চায় সে কি করার চেষ্টা করতো। লিউসি জানায় যে ঘোড়া এসে গেছে, দুজনকে ঘোড়ায় চড়ে বাড়ি ফিরতে হবে। ফু বলে ঘোড়াটা অনেক লম্বা, সে উঠতে পারবে না, তার ভয় লাগবে। লিউসি তাকে ঘোড়ার কাছে নিয়ে যেতে চাইলে ইউংফু তাকে ধাক্কা দেয়। লিউসির এখানে জোরে না লাগাতেও সে ইউংফুর সামনে নাটক করে। ফু ভয় পেয়ে ভাবে যে তার বুকের ঘায়ে লেগেছে, জিজ্ঞেস করতে থাকে তার কি খুব বেশি লেগেছে, কিন্তু খুব জোরে ধাক্কা দেয়। লিউসি মজা নিয়ে বলতে থাকে তার খুব বুকে ব্যথা করছে। সে কিছু না, যে মরম পট্টিটা করে তার বুকে লাগানো হয়েছিল সেই কাপড়টা খুলে গেছে। ফুকে এখানে বেশি চিন্তা করতে হবে না। লিউসি নাটক করছে দেখে ইউংফু বুঝতে পারে। ইউংফু একটা ঘুষি মেরে লিউসির বুকে করে বলে এবার বেদনা হয়েছে। তারপর তারা দুজন ঘোড়ায় করে গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে দেখায় শেফ চাই, কমান্ডার সু এবং চিকিৎসক সেনে লিউসির কাছে বেধড়ক মার খাওয়া বসে বসে কাতরাচ্ছে। চাই বলছে যে তাদের দেখভাল করছে তাকে একটু কোমল ভাবে করতে, কারণ তার শরীরে এখনো ভীষণ ব্যথা। কমান্ডার সু শেফ চাইকে বলছে সে এতটা ভীতু কেন হওয়ার হয়ে গেছে, লিউসিকে সে এখন এত ভয় কেন পাচ্ছে। চাই বলে লিউসি হয়তো তাদের বাঁচতে দেবেন। কমান্ডার সু বলে তাকে বেশি ভয় না পেতে। আর অদ্ভুত কথা, কমান্ডার সুর তো এখনো বয়সও হয়নি, সে এখনো প্রেমে পড়েছে, এত তাড়াতাড়ি মরে যাওয়ার প্রশ্নই ওঠে না। ট্যাং সেখানে উপস্থিত হয়ে তাদের সকলের কথাগুলো শুনেন। তাদের সামনে গিয়ে বলে সে তাদের খুবই নিরাশ হতাশ করেছে। ট্যাং এর জন্যই আজকে তার বন্ধুরা তার সহকারী চোট পেয়েছে এবং ভয়ভীত হয়েছে। কমান্ডার সু জানে একজন অঙ্গরক্ষক এবং সৈন্য হিসেবে এটা তার কর্তব্য, মহারাজের কোনো দোষ নেই। চাই বলে যে সে নিজে একজন ভাবুক এবং ভীতু মানুষ, সে জানে তার মিত্রতা এবং বন্ধুত্বের জন্য, তার কাজের জন্য সে
নিশ্চয়ই চেষ্টা করবে এগোনোর মহারাজের কাছে, মহারাজের সাথে সব পরিস্থিতিতে। ঝ্যাং জানায় তার সহকারী বন্ধুদের নিষ্ঠা এবং আনুগত্যতায় তার কোনো সন্দেহ নেই এবং এই জন্য সে তাদের ধন্যবাদও দিচ্ছে। কমান্ডার সু এখানে রাজা ঝ্যাং এর কাছে জানতে চায় লিউশি আগে থেকে রাজা ঝ্যাং এর পরিকল্পনা জানলো কি, অস্ত্রধারীদেরও ধরাশায়ী করলো কি করে। ঝ্যাং বলে এই বিষয়টা নিয়ে সেও ভেবেছে, সে শুধুমাত্র ধনুর্ধরদের কথাই জানতো কি পুরো পরিকল্পনাটাই আগে থেকে জেনে গেছে। চাই কমান্ডার সুকে একটা ঘা মেরে বল কি পরিকল্পনাটা পুরো লিক করেছে লিউশির কাছে। ঝ্যাং বলে এটা কোনোভাবেই সম্ভব না। কমান্ডার সুকে সেই দিন নিচি প্যালেসে আসার কিছু সময় আগে পুরো পরিকল্পনা জানিয়ে কমান্ডার সু কোনোভাবেই এই বিষয়টা লিক করতে পারবেন। তো রাজা এখানে ভাবছে অন্য কোনো বিষয়। রাজা ঝ্যাং এখানে ভাবতে থাকে যে টোস্টের জন্য তখন তারা সুরাপাত্র উঠিয়েছিল, দিয়ে কে সুরাপাত্র রাজার হাত থেকে ফেলে দিয়েছিল। ঝ্যাং বলে যদি আগে থেকে লিউশি জেনে থাকতো ঝ্যাংয়ের পরিকল্পনা যে ঝ্যাং মারতে চায় লিউশি, তাহলে সে কিংচি প্যালেসে উপস্থিত হলোই বা কেন। কমান্ডার সু এখানে চিকিৎসক সেনেওর থেকে জানতে চায় চিকিৎসক সেনেও কি কিছু বুঝতে পেরেছে। সেনেও এখানে রাজা ঝ্যাংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে মহামহিম কিছু বুঝতে পারে, এখানে কিছু অনুমান করতে পারছে। ঝ্যাং বলে কোনো ব্যাপার না, এখন তারা ক্লান্ত, তাদের বিশ্রাম নিতে। এদিকে দেখায় গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়িতে লিউশি আর ইউংফু চলে এসেছে। ইউংফু বলে এটা কার বাড়ি, সেই বাড়িতে যাবে। বাড়িটা তো সেই বাড়িটা নয় যেখানে লিউশি তাকে এনে রেখেছিল আগে। সেই বাড়ির মাথার উপর হেডিং পরিয়ে বলে যে এটা গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির বাড়ি, লেখা আছে বাড়ির মাথার উপর। আগে কিছুদিন আগে যেখানে এনে ইউংফুকে লিউশি রেখেছিল সেটা অন্য বাড়ি। ইউংফুকে এটাও জানায় যে আজ থেকে ইউংফু তার সাথে এখানেই থাকবে। ইউংফু বলে এখানে থাকবে তার কি মানে, সে তো আগেই বলেছে সে ফেরত যাবে। এই বাড়িতে সে কখনোই লিউশির সাথে থাকবে। ইয়ানপা গ্রামের তার বাড়ি সব থেকে ভালো তার কাছে। বলে ইউংফু যেতে গেলে তখন লিউশির বাড়ির হেল্পিং হ্যান্ড তার সামনে চলে আসে। সেই হেল্পিং হ্যান্ড লিউশিকে জানায় তাদের আসার অনেকক্ষণ আগে রানী জিনফেং এখানে এসে উপস্থিত হয়েছে আর দেখে মনে হচ্ছিল সে ভীষণ রেগে আছে। ফেং কোনো কথা না বলে সোজা লিউশির স্টাডি রুমে ঢুকে যায় এবং সেখানে জিনিসপত্র উল্টোপাল্টা ওলটপালট করতে থাকে। ফু জানতে চায় তার মেয়ে হেইফাং এখানে এসেছে। সে তার অ্যাটেন্ডারের কথা শুনে বুঝতে পারে যে এখানে চলে এসেছে জিনফেং। তার ঝ্যাং তাকে কিছু না কিছু জানিয়েছে। সে তার স্টাডি রুমের দিকে এগোনোর আগে অ্যাটেন্ডারকে বলে যায় যে এই ম্যাডাম আজ থেকে এই বাড়ির নতুন ম্যাডাম। এই লিউশির ঘরের দিকে নিয়ে যেতে। ও লিউশি চলে যায় আর ইউংফু চিৎকার করে লিউশিকে বলতে থাকে সেই জিনিসগুলো মানে না, সে কখনোই থাকবে না এখানে। সে তার স্টাডি রুমে এসে দেখে জিনফেং মাথা নিচু করে বসে আছে রেগে। ঘরের সব জিনিসপত্র ওলটপালট হয়ে গেছে। সে জিনফেংকে বলে সে তার মেয়ে, নিশ্চয়ই মর্যাদার বাইরে সে কখনো কাজ করতে পারে না। ফেং লিউশিকে বলে সে কি তাকে তার মেয়ে মনে করে তার মেয়ের সাথে এভাবে কেউ কি করে ব্যবহার করতে পারে। সে বলে কোন ব্যাপারে কথা বলছে, তার মা ইউংফুকে যেভাবে আত্মীয় ভোজ সমারোহ নিয়ে গেছিল সেই বিষয়। ফেং তখন তাকে তার আর ঝ্যাংয়ের লেখা চিঠিগুলো দেখে বলে এই চিঠিগুলো তার কাছে কেন, এই চিঠিগুলো তো জিনফেং তার ডুয়ানিউন ঝ্যাংকে লিখেছিল। সে মনে মনে বলে ডুয়ানিউন ঝ্যাংই এই কথাগুলো হয়তো জিনফেংকে জানিয়েছেন। হেরে যাওয়া ব্যক্তি যে মারতে পারেনি লিউশিকে হেরে যাওয়ার বদলা এভাবে তুলছে। সে এখানে তখনও সবকিছু সামলে বলতে থাকে স্টাডি রুমে অনেক জিনিস আছে, সব জিনিসই কি সে ঘেটে দেখে, এরকম কোনো চিঠিপত্রের বিষয়ে জানে না। ফেং তখন লিউশি লেখা চিঠি পড়ে বলতে থাকে এগুলো একসময় লিউশি তার মা ইউংফুকে লিখেছিল। সে বলে এই চিঠিগুলো কোথা থেকে পেল। ফেং বলে সেই সময় তার মাকেও সে ধোকা দিয়েছে, এখন তার মেয়েকেও সে ধোকা দিচ্ছে। ফেং সেই চিঠিগুলো হাতে নিয়ে ছিঁড়ে ফেলার ভয় দেখিয়ে বলতে থাকে লিউশি এখন লিউশি তার জিনফেং এর প্রশ্নের উত্তর না দেয় তাহলে এই চিঠিগুলো সে ছিঁড়ে ফেলবে। সে ভয় পেয়ে তাকে থামতে বলে। সে জানায় যে এই চিঠিগুলো জিনফেং লিখেছিল ঝ্যাংকে, এগুলো লিউশির অন্য বাড়ির ঠিকানায় পৌঁছেছিল। জিনফেং বলে যেগুলো ঝ্যাং লিখেছিল তাকে সেগুলো। সে বলে সেই বিষয়ে সে অন্য কাউকে নিযুক্ত করেছিল চিঠি লেখার জন্য। জানতে চায় লিউশির থেকে তার বাবা তার সাথে এরকম ব্যবহার কেন করলো। সে বলে জিনফেংকে সে ভেবেছিল যে তার ডুয়ানিউন ঝ্যাং এবং জিনফেং সর্বদা একটা আইডিয়াল কাপল হবে, তাই সে করেছে। ফেং বলে সে লিউশির কোনো কথাতেই বিশ্বাস করে না, কারণ সবই সে মিথ্যে বলে। সে বলে যে জিনফেং আর রাজা ঝ্যাং এর যে এঙ্গেজমেন্ট হয়েছিল তো সম্রাট সেটা লিখেও গিয়েছে, বিষয়টা কিন্তু একদমই সত্যি। ছোটবেলা থেকেই দুজনে ফিয়ান্সে ছিল। সে বলে এই বিষয়টাই বাস্তব করার জন্য সে একটু পরিকল্পনা করে কাজগুলো করে। ফেং রেগে বলে সে যা করেছে যা করছে সব নিজের পর্যন্তই রাখুক। ফেং এইসব ছেড়ে চলে যাচ্ছে, ইয়ানপা গ্রামে সে ফিরে যাচ্ছে। সে এখানে আবার জিনফেংকে ব্ল্যাকমেল করতে শুরু করে। জিনফেংকে বলে সে যদি একজন ভালো রানী না রাজপ্রাসাদে ফিরে না যায় এটা যেন কোনোভাবেই ভুলে না যায় জিনফেং যে ইউংফু তার সাথেই আছে এখন। ফেং এখানে লিউশির কথা না শুনলে সে ইউংফুকে কখনোই দেখতে পাবে না। মহারাজের যতগুলো বাড়ি আছে লিউশি সব জায়গায় সে ইউংফুকে লুকিয়ে রাখবে। ফেং কোনোভাবেই তার মাকে আর কখনো দেখতে পাবে না। ফেং বলে ভীষণ ভালো কথা, সে তার মা তার মানে ঠিকই বলেছে। সবার সামনে লিউশি খুব ভালো অভিনয় করতে পারে আর তার মায়ের সাথে ভালো ব্যবহার করা নাটক করে। সে যদি চায় সে রাজমহলে ঠিকই ফিরে যাবে, এখানে গিয়ে এমন তামাশা করবে যে সবার সামনে লিউশি মাথা নিচু হয়ে যাবে। লিউশি বলে তাহলেও জিনফেং কখনো ইউংফুকে দেখতে পাবেন, সে যদি এরকম করে লিউশি কখনো ইউংফুকে ছেড়ে দেবে না। জিনফেং এর হাঙ্গামা করার জন্য যদি তাকে রাজমহল থেকে বের করে দেয় তাহলেও সে জিনফেং এর পরোয়া করবেন। ফেং বলে তার খারাপ
লাগছে না যে তার মেয়ের সাথে সে যদি আর ভবিষ্যতে দেখা না করতে পারে, এতটা ক্রুর কি করে হতে পারে, তার মেয়ের সাথে এভাবে ঝামেলা করছে। লিউসি বলে এইরকম মেয়েকে সে নিয়ে ভেবে চিন্তা করে কি করবে, পরিস্থিতি একটু ঋণাত্মক হয়ে গেলে ভয় পালিয়ে যায়। জিনফেং বলে ভীষণ ভালো কথা, সে মহলে রানী হওয়ার জন্য ফিরে যাচ্ছে। লিউসিকে এখানে কথা দিতে হবে যে তার মা ইউংফুকে সে ঠিকভাবে রাখবে। মায়ের সাথে যদি লিউসি কোনো খারাপ ব্যবহার করে জিনফেং এর সামনে তাকে খুব খারাপ ভাবে পে করতে হবে বলে জিনফেং যেতে গেলে লিউসি বলে যে তার মায়ের আর তার চিঠিগুলো তাকে ফেরত দিয়ে যেতে। এখানে জিনফেং লিউসি আর তার মা ইউংফুর চিঠিগুলো লিউসিকে দেওয়ার নাম করে ছিঁড়ে ফেলে দিয়ে দেয়। যাওয়ার আগে ঝ্যাং আর তার লেখা চিঠিগুলো নিয়ে যায়। লিউসি মাটিতে বসে চিৎকার করে কেঁদে বলে মা মেয়ে কেউই কথা শোনে না, তার ভালোবাসার প্রাণের চিঠিগুলো সে ছিঁড়ে দিয়ে গেল, নিজেদের মুখের কথা রাখতেও জানে না। কে দেখা ইউংফু লুকিয়ে লিউসির ঘর থেকে বেরোতে চাইছে, পালাতে চাইছে। উনি লিউসি দরজা খুলে ইউংফুর সামনে চলে আসে। জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি তার মেয়ের সাথে কথা বলা হয়ে গেল। লিউসি জানায় যে ইউংফুকে দেখার জন্য সে খুব উৎসুক ছিল, তাড়াতাড়ি কথা বলে চলে এলো। লিউসি হেসে দরজা বন্ধ করে দেয়। ইউংফুকে বলে চা খেতে খেতে একটু কথা বলতে পারে তার। লিউসি এখানে ইউংফুকে জিজ্ঞেস করে যখন জেনেছিল তার মেয়ে হেইফেং তার সাথে দেখা করতে স্টাডি রুমে এসেছে, সে স্টাডি রুমে দেখা করতে লিউসি আর হেইফাং এর সাথে গেল না কেন। ইউংফু জানায় যে লিউসির অ্যাটেন্ডার কি বলেছে সে শোনেন। তার মেয়ে হেইফাং লিউসি স্টাডি রুমে এসে সব জিনিসপত্র উলট পালট করছে, ভীষণ রেগে আছে। এর মানে নিশ্চয়ই লিউসি কোনো আবার গন্ডগোল করেছে। ইউংফু ওখানে সামনে গেলে হয়তো তার মেয়ের সামনে তার বাবাকে কথা শোনাতে ছাড়তো না, এই কাজটা সে করতে চায়। ইউংফু বলে কিন্তু এটা সে বিশ্বাস করে যে লিউসি কখনো তার মেয়েকে কখনো হার্ম করবেন। লিউসি এখানে খুশি হয়ে বলে এত লম্বা সময়ের পর ইউংফু যে লিউসিকে বিশ্বাস করেছে এটাই অনেক। ইউংফুকে এখানে মনে হয়নি যে লিউসি চেঞ্জ হয়ে গেছে, এখনো তাকে আগের মতো কতটা ভালোবাসে। ইউংফু বলে তার সাহস কি করে হলো এভাবে তার সাথে কথা বলা। সে বলে ঠিক আছে সে আর কোনো সাহস দেখাবেন। সে এখানে ইউংফুকে চা দেয়। ইউংফু চা খেয়ে নিয়ে লিউসিকে বলে যে সে তার চা পান করে নিয়েছে। লিউসির কথা মতো এবার সে তার জিয়ানপা গ্রামে ফেরত যাচ্ছে। লিউসি ইউংফুকে থামিয়ে বলে সে কোথাও যেতে পারবে না। লিউসি জানে ইউংফুকে তাকে এখানে গ্রাউন্ডেড করা হচ্ছে। ইউংফু বলে এর মানে কি? সে বলে যে একটা বড় ঘরে তাকে খুব আরামদায়ক ভাবে থাকতে দেওয়া হবে আর বাইরে কমই যেতে দেওয়া হবে। ইউংফু বলে লিউসিকে সে তো কখনো আগেও চাইনি এত বিলাসিতা। সে উঠে যেতে গেলে লিউসি সামনে চলে আসে, তার বুকে ধাক্কা লাগে। ইউংফু এই বলে উঠতে গেলে আবার লিউসি সামনে চলে আসে, তার সাথে ধাক্কা করে লিউসি আবার বেদনায় চিৎকার করে বলে তার ভীষণ ব্যথা করছে। যদি চলে যেতেই চায় লিউসি তার সাথে কোনোভাবেই লড়াই করবে। সে জানে ইউংফুর সাথে সে জিততে পারবে না। ইউংফুর যদি এটাই মনে হয় তাহলে আগে গায়ের জোর দেখিয়ে সে ঘর থেকে বার করে দিয়ে যেতে পারে। ইউংফু রেগে বলে লিউসিকে যে সে তাকে কি মনে করে যে অন্যের ফায়দা ওঠানো মহিলা সে বলে তাহলে ইউংফু যাচ্ছে না। ইউংফু বলে সে এটা কখন বলল, সে সুস্থ হয়ে গেলে সে এখান থেকে ঠিকই চলে যাবে। ইউংফু বলে লিউসিকে ঘরে গিয়ে ভালো করে আরাম করতে, তাড়াতাড়ি সুস্থ হতে। সে হেসে সেখান থেকে চলে গেলে ইউংফু মনে মনে বলে কি ফালতু লোকরে বাবা, ভেতর থেকে পচে গেছে একেবারে। একে দেখায় বায়ু মা তাকে নিয়ে যাচ্ছে যে নতুন যে ম্যাডাম এসেছে তাকে সে দেখতে চায়। বায়ু তার মাকে বলে এই কাজটা করার জন্য তার বাবা তাকে খুবই বকাবকি করবে। বায়ুর মা বলে তাহলে তার বাবাকে বলতে হবে। ধীরে শুদ্ধ তার মা একবার সেই ম্যাডামকে দেখে নিয়ে চলে যাবে। তার মনে হচ্ছে নতুন ম্যাডাম যেহেতু বাড়িতে এসে গেছে এরপর তাদের খুব হার্ড টাইম পেতে হবে। এদিকে দেখায় গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি এবং তার অ্যাটেন্ডার ইউ কথা বলছে। সে জিজ্ঞেস করে যে ইউ চ্যাং কি মহল ছেড়ে দিয়েছে। অ্যাটেন্ডার মিস্টার ইউ জানায় হ্যাঁ তার ঘরই ছেড়ে সে চলে গেছে। সে বলে মিস্টার ইউকে এই কথাটা জানিয়ে দিতে ইউ চ্যাংকে ধনুর্ধরদের সে গুলতি দিয়ে টিপ মেরে খুব ভালো কাজ করেছে। মিস্টার ইউ বলে যে ইউন বলে তার অধীনস্থ ব্যক্তিকে রক্ষা করার জন্য অনেক গিফট পাঠিয়েছে লিউসি। সে বলে একটা ঘৃণিত অভিশাপ সে যদি তখন লংশিকে রক্ষা না করতো যা জিউরাজ্য জয় করার জন্য ব্যবহার করা হয়েছিল বলে বহুদিন আগেই লিউসি মেরে ফেলতো তাকে। সির অ্যাটেন্ডার মিস্টার ইউ জানায় যে লিউসির দূরদর্শিতা অনেক অভাবনীয়। লিউসি বলে তার অ্যাটেন্ডার মিস্টার ইউ ওদার মতো সেই গিফট গুলোকে সিল করে দিয়ে গোদামে নিয়ে রাখা হোক। উনি লিউবায়ু তার মায়ের সামনে তার বাবা অর্থাৎ গ্র্যান্ড চ্যান্সেলর লিউসি আর মিস্টার ইউ এর সামনে চলে আসে। লিউসি জিজ্ঞেস করে তাদের এখানে তারা কি করছে। বায়ুর মা লিউসিকে বলে যে সে শুনেছে যে নতুন ম্যাডাম তাদের বাড়িতে এসেছে, তাকে দেখার জন্য সেখানে এসেছে। লিউসি বলে তাকে এত বেশি চিন্তা করতে হবে, সেই ম্যাডাম বেশি ডিস্টারবেন্স পছন্দ করে না, তাই তার সামনে বেশি না যেতে, তাকে কোনোভাবেই বিরক্ত না করতে। লিউবায়ুর মা বলে ঠিক আছে সেটা মনে রাখবে। লিউসি ঘরে যাওয়ার আগে লিউবায়ুকে তার সাথে নিয়ে যায় নিজের স্টাডি রুমে। লিউসির সাথে লিউবায়ু স্টাডি রুমে গিয়ে অবস্থা দেখে জিজ্ঞেস করে তার বাবাকে এই অবস্থা কি করে হলো, ঘরের কোনো কি চোর এসেছিল। লিউসি বলে না তার মেয়ে জিনফেং এসেছিল। লিউবায়ু বলে সব ঠিক আছে কিন্তু মর্যাদার বাইরে গিয়ে জিনফেং এখন সব কাজ করছে, ব্যবহারটা তার পক্ষে কখনোই মানানসই না। লিউসি বলে সব ঠিকই আছে, এখানে সব পুরোপুরি দোষ কোনোভাবে জিনফেং এরও না। তারপর লিউসি কিছু লিউবায়ুকে দায়িত্ব দেয়। লিউবায়ুকে লিউসি জানায় যে এখন থেকে দীর্ঘদিনের জন্য লিউবায়ুকে মহলে থাকতে হবে। লিউবায়ু কথাটা শুনে ভীষণ খুশি হয়ে জানতে যায় তার বাবা সত্যি কথা বলছে, সে ভীষণ খুশি। সে জানায় তার মেয়ে যতক্ষণ খুশি সেও খুশি। আসল কারণ এখানে লিউবায়ুকে সে বলতে চাইছে রাজা আর রানীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে
গেছে আর সে এজন্যই লিউবাইকে মহলে পাঠাচ্ছে যাতে এর উপর সে নজর রাখতে পারে এবং দেখে যে কোনো বড় ধরনের হাঙ্গামা সে যেন দাঁড় করিয়ে না দেয় সেখানে। এগুলো শুনে লিউবাইয়ের একটু মনটা খারাপ হয়ে যায়, তো তবুও সে বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে এই বিষয়গুলোর খেয়াল রাখবে, সে আশ্বাসন দিচ্ছে লিউসিকে। সে বলে এখন কি তাকে বিশ্রাম নিতে সকাল সকাল তাকে বিদায় নিতে হবে। পর লিউসি মৃত সম্রাটের হাতের মরণোত্তর সেই আদেশটা নিয়ে ভাবতে থাকে তার মেয়ে একমাত্র যে এই কাজটা করতে পারে, বাবার সাথে তর্ক জুড়ে দিতে পারে। তো সম্রাটের মরণোত্তর আদেশ তার বাবার হাত থেকে কেড়ে নিয়ে সেটা মাটিতে ফেলে দিতে পারে। তো সম্রাটকে মনে করে সেই কথাটা বলে যে সে কখনো ভাবেনি, মৃত সম্রাট এই মরণোত্তর আদেশ লেখার সময় কখনোই ভাবেনি যে লিউসি আর রাজা ঝ্যাং কখনো একে অপরকে মারার চেষ্টা করবে। খুশি ভাবে তার এখন কি করা উচিত। এদিকে দেখায় জিনফিং কেঁদে কেঁদে দৌড়ে দৌড়ে মহলে প্রবেশ করছে। এর কক্ষেও সে কেঁদে কেঁদে ঢুকতে থাকে। সামনে থাকা সুফাং তাকে জিজ্ঞেস করে এত সে দুঃখী কেন, সে এত কেন কাঁদছে। জিনফিং বলে তার ভীষণ দুঃখ হচ্ছে, তার মন ভেঙে দিয়েছে একজনকে, তার খুব কষ্ট হচ্ছে। ফাং জানতে চায় এটা কে করেছে, নিশ্চয়ই মহারাজ। ফেং বলে হ্যাঁ, সে ছাড়া আর কে করবে। ফাং জানতে চায় জিনফিং কি কোনোভাবে সাহায্য করতে পারে। ফেং বলে হ্যাঁ, সে তার জন্য যদি একটু মদ এনে দেয় ভালো হয়। রাজমহলের কোথায় ভালোভাবে তারা দেখা যায় একটু যদি বলে ভালো হয়। ফাং বলে সে ব্যবস্থা করছে মদ আনার। ভালো তারা দেখার জন্য সে জ্যোতির্বিদ বৈদ্যশালার কথা বলে। এখান থেকে উন্মুক্ত আকাশে সে ভালোভাবে তারা চাঁদ সব দেখতে পাবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং ঘরে বসে ফেং এর লেখা সেই চিঠিগুলো দেখছে। মনে মনে ভাবছে আজকে হয়তো সে একটু বেশি বাড়াবাড়ি করে দিয়েছে, তোটা কঠোর ব্যবহারও তার জন্য করা উচিত হয়নি। এর অ্যাটেন্ডার সুয়ান ঝ্যাং এর সামনে উপস্থিত হয়ে বলে রানী জিনফিং মহলে ফেরত চলে এসেছে। ঝ্যাং বলে সুয়ানকে রেডি হয়ে নিতে, সে তার সাথে এখন জিয়ানলুও হলে অর্থাৎ রানীর কক্ষে যাবে। আর অ্যাটেন্ডার সুয়ান জানায় যে সে রানী তার কক্ষে নেই। রানীর অ্যাটেন্ডার সুফাং জানিয়েছে যে সে জ্যোতির্বিদ বৈদ্যশালায় গেছে। রাজা ঝ্যাং কথাটা শুনে ভয় পেয়ে যায়, ভাবে যে বোকা মেয়ে কোনো মূর্খের মতো কাজ না করে বসে এখন। রাজা ঝ্যাং জ্যোতির্বিদ বৌদ্ধশালায় পৌঁছে গিয়ে দেখে যে সেখানে জিনফেং মদ পান করে মাতাল হয়ে বসে আছে। জিনফেং সেখানে রাজা ঝ্যাংকে দেখে বল ভেতরে এত রেগে আছে যে তার মতিভ্রম হচ্ছে, সে এখন হ্যালুসিনেট করছে রাজা ঝ্যাংকে তার সামনে। রানী জিনফেংকে শান্ত থাকতে দেখে শান্ত হয়। জিনফেং কেঁদে কেঁদে বলে তার সাহস কি করে হলো তাকে ধোকা দেওয়া। বাবা লিউসি আর তার রাজা ডুয়ানিউন ঝ্যাং দুজনেই তাকে ধোকা দিয়েছে। ঝ্যাং যদি তাকে আগেও সত্যি কথাগুলো বলে দিত এত খারাপ লাগতো না এখনের মধ্যে। তারা দুজনেই তাকে ব্যবহার করেছে, নাটক করেছে, অভিনয় করেছে। এখন তার ভীষণ ভীষণ খারাপ লাগবে। জিনফেং এখানে রাজা ঝ্যাংকে ডিসমিস করে দিয়ে বলে তার কল্পনায় না আসতে, তাকে বিরক্ত না করতে। রাজা ঝ্যাং জিনফেং এর লেখা সেই চিঠিগুলো পড়ে দেখে, ছন্দ করে এবং কত খাবার নাম বা যার পছন্দের যাবতীয় জিনিস সব নাম দিয়ে জিনফেং লিখেছে রাজা ঝ্যাংকে চিঠি। সেই চিঠিগুলো পড়ে ভাবে কি অদ্ভুত পাগল একটা মেয়েরে বাবা। মনে মনে বলে যে জিনফেং এবং রাজা ঝ্যাং দুজনেই লিউসির চক্রান্তের শিকার। মুখে বলে জিনফেংকে বেশি মদ পান না করতে, হাত থেকে মদের বোতল কেড়ে নিতে গেলে জিনফেং বলে যে তার সাহস কি করলো তার গায়ে হাত দেওয়া। এখন সে ভীষণ রেগে আছে। মদ পান করার পর তার এখন একটু অসুস্থ বোধ হচ্ছে আর কিছু খেতে চাইছে। যা ঝ্যাংকে সে অর্ডার দেয় যে জন্য হালকা ফুলকা কিছু স্ন্যাক্স আনতে। এটাও জানায় যে সে এখন ঘুমিয়ে পড়ছে, স্ন্যাক্স এসে গেলে তাকে জাগিয়ে দিতে। এই বলে সে সেখানেই শুয়ে পড়ে। ঝ্যাং বলে ঠিক আছে জিনফেং সেখানেই শুয়ে থাক, তার কিছু যায় আসে না। বলে সে চলে যেতে গেলে বৈদ্যশালার লংইউ এখানে উপস্থিত হয়ে যা জানতে চায় যে এখানে রাতে রাজা রানী কথা বলতে এসেছিল। বলে না, রানীর সাথে কথা বলার তার কোনো সময় নেই। সে জিজ্ঞেস করে যে লংইউ এত রাতে না ঘুমিয়ে এখানে ঘোরাঘুরি কেন করছে। লংইউ বলে যে এত রাত হয়ে গেছে এবং বৃষ্টিও হবে রাতে, সে দেখেছে। জ্যোতির্বিদ বৈদ্যশালায় অনুমান করেই রাজার উচিত রানীকে তার সাথে নিয়ে যাওয়ার। ঝ্যাং বলে কেন, কি হয়েছে, এখানে শুয়েই থাক না রানী। 100 থেকে 400টা সিঁড়ি আছে জ্যোতির্বিদ বৈদ্যশালা, কি চাইছে সে তাকে তুলে নিয়ে যাবে। জ্যোতির্বিদ বৈদ্যশালার মুখ্য লংইউ বলে যে জিনফেং তার রানী আর তার স্ত্রী হলে রাজা ঝ্যাংয়েরই উচিত এই বিষয়টা ফিগার আউট করার। এই বলে সে চলে যায়। রাজা ঝ্যাং বলে ঠান্ডা হয়েছে, রাত হয়েছে, বৃষ্টি হয়েছে, এতে তার কিছুই যায় আসে না, এখানেই পড়ে থাক। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরেই দেখায় ডুয়ানিউন ঝ্যাং আবার চিন্তা করে রানীকে কাঁধে করে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।